বাথরুমে। কাজী সাহেব এসে ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কাজী সাহেব এসে গেছেন, তোমার ভাইয়াকে নিয়ে এসো। হ্যালো চৌধুরী, ওয়েলকাম। আরে ভাইয়া তাড়াতাড়ি চলো, কাজী সাহেব এসে গেছে। বেরহমতিকা ইয়া আরহামার রাহিমিন, আমিন। জীবনটাকে নষ্ট করে দিলি কেন? তুই আমাকে সংসারের সুখ থেকে বঞ্চিত করলি। আমি তোর কাছে কি অন্যায় করেছিলাম? ন্যায় অন্যায় বুঝি না, তোকে নষ্ট করার জন্য টাকা পেয়েছি তাই নষ্ট করে দিলাম। আর যা টাকা খেয়েছি তার সাথে তো বেইমানি করতে পারি না। আমার এত বড় সর্বনাশ করার জন্য কেউ তোকে টাকা দিয়েছে? সেটা তো তোকে বলবো না, টাকা নেই কাজ করি। কে দিল কেন দিল সে খবর কাউকে দেই না, কারণ গুন্ডা বদমাশদের একটা ধর্ম আছে। তোর ধর্মে কি দয়া মায়া বিবেক বলতে কিছুই নেই? যে টাকার জন্য তুই আমার ইজ্জত নষ্ট করলি, সেই টাকা পেলে কি তুই তোর বোনের ইজ্জত নষ্ট করতে পারতি? তোর এই প্রশ্নের জবাব আমার কাছে পাবি না, কারণ আমার কোনো বোন টোন নেই, পৃথিবীর কোনো মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি একা। মিথ্যে কথা। তোর মাও তো একজন মেয়ে মানুষ, যার সঙ্গে তোর নারীর সম্পর্ক, যে তোকে 10 মাস 10 দিন পেটে ধরেছে, তাকে তুই অস্বীকার করিস? খবরদার আমার মায়ের কথা আমার সামনে উচ্চারণ করবি না, আমি মা মানি না। আমার মাকে যদি একবার সামনে পেতাম তাহলে কেটে টুকরো টুকরো করে ফেলতাম। আরে আমার জন্মটা যদি তোদের মতো ভালোই হতো তাহলে কি সামান্য টাকার গোলাম হয়ে তোকে নষ্ট করতে পারতাম? পারতাম না। আসলে আমার জন্মটাই পাপ, তাই পাপ করতে আমার বিবেকে বাধে না। সামান্য টাকার বিনিময়ে তোর এই কলঙ্কিত জীবনের কালি আমার গায়ে কেন মেখে দিলি? আমি তোকে টাকা দিয়ে ঢেকে দেব, পারবি তুই আমার ইজ্জত ফেরত দিতে? পারবি? এই কথাটা আগে বললে আমি তোর ক্ষতি করতাম না, সত্যি করতাম না, কিন্তু আফসোস এতগুলো টাকার অফার পেয়েও আমি তোর ইজ্জত ফেরত দিতে পারছি না। তা ফেরত দিতে পারবি না, তা নিলি কেন? আমার এই কলঙ্ক নিয়ে আমি এখন কোথায় যাব? সমাজে কি করে মুখ দেখাবো? ভাবি দরজা খোলো, ভাবি ভাবি ভাবি। হ্যাঁ, তোদের সমাজে তোমার অসতীদের স্থান নেই। শোন, তোকে একটা সত্য কথা বলে যাই, তুই অসতী না, তোকে যা কিছু করেছি ধর্ম অনুযায়ী বিয়ে করে করেছি। রাজ, তোমার 4 জনের কারণে আমার ভেতরে প্রতিহিংসার আগুন নিভে গেছে। ভাবি, আজকের এই অভিশপ্ত রাতের সব কলঙ্ককে আগামী সকালের সূর্য সব ধুয়ে মুছে দিবে। যা হবার হয়ে গেছে, এর জন্য দুঃখ করো না। এই বাড়ির বউ হয়ে এসেছো, বউ হয়েই থাকবে। ছোটবেলায় মাকে হারিয়েছি, কিন্তু তোমাকে হারাতে চাই না। কত মহৎ তুমি আর তোমার ভাই, তোমাদের প্রতি রইল আমার শ্রদ্ধা, কিন্তু আমি তোমার ভাইয়ের মহত্বকে অপমান করতে চাই না। কিছুক্ষণ আগেও আমি এ বাড়ির বউ হওয়ার যোগ্য ছিলাম, কিন্তু সেই যোগ্যতাটুকু এক মানুষ কেড়ে দিয়েছে। ভাবি, এসব তুমি ভুলে যাও, এটা একটা অ্যাক্সিডেন্ট। এই অ্যাক্সিডেন্টকে অস্বীকার করে যদি আমি তোমাদের সংসারে থেকে যাই, তাহলে আমার বিবেক প্রতি মুহূর্তে
আমার আর তোমার ভাইয়ের সম্পর্কের মাঝে দেয়াল হয়ে দাঁড়াবে। আমার যখন সর্বনাশ হয়ে গেছে, বাকি জীবনটা এভাবেই কাটিয়ে দেব। তুই পাগল হয়েছিস, মানে এমন কথা বলতে পারিস? ওরা যখন ব্যাপারটা মেনে নিয়েছে, তখন এই সুযোগটা হাতছাড়া করলি কেন? ইডিয়েট! সামান্য একটা ব্যাপার মনে রেখে নিজের ভবিষ্যৎ নষ্ট করার কোনো মানে হয় না। এই মডার্ন সোসাইটিতে এই ধরনের ঘটনা কোনো ব্যাপারই নয়। এটাকে মনে রেখে কান্নাকাটি করাটাও আজকাল শোভা পায় না। রাইট ইউ আর। মিনা, তুই আর অমত করিস না, আমি ওদেরকে আবার ডাকি। তুই বিয়েটা করে নে। ইয়েস মিনা, তুমি যদি চাও তাহলে এই অঘটনটাকে ধামাচাপা দিয়ে তোমাকে আরো বড় ফ্যামিলিতে বিয়ে দিতে পারবো। তা নইলে আমরা সোসাইটিতে মুখ দেখাতে পারবো না। কেন? কি বলবে আপনার সোসাইটির বড় লোকেরা? আমি অসতী, নষ্টা? না, আমি অসতী নই। আমার জীবনে যে সর্বনাশ হয়ে গেছে, মনে রাখবেন, তার সাথে রয়েছে ধর্মের শপথ। তার মানে তুই এটাকে বিয়ে মনে করিস? কোথাকার একটা গুন্ডা, বদমাইশ, মাতাল, যার কোনো পরিচয় নেই, ঠিকানা নেই, একটা অঘটন ঘটিয়ে দিয়ে গেছে, তাকে মনে রাখলে চলে? এটা একটা ছেলে খেলা নয়, এটা একটা সিরিয়াস ব্যাপার। কথাটা তোমার মতো বিয়ে পাগলা পিতার মুখে মানায় না। মনে রেখো, পিতা মাতার কুকর্মের ফল সন্তানকে ভোগ করতে হয়। ভাগ্যের দোষে তোমার পাপের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। টাকার জোরে তুমি বিয়ের নামের যে ছেলে খেলা করতে, সেই টাকার কারণে এক মাতাল লম্পট বিয়ের নামে তোমার মেয়ের সঙ্গে ঠিক তেমনি ছেলে খেলা করে গেছে। আমাকে তোমার অন্ধকার পথে ঠেলে না দিয়ে, আবার বিয়ের জন্য চাপ না দিয়ে, বিগত দিনের কর্মের জন্য তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। দেখবে তোমার মেয়ের জীবনের আজকের এই অভিশাপ একদিন আশীর্বাদ হয়ে দেখা দেবে। এই শুনো, মনে রেখো আগামীকাল আমাদের ফ্লাইট। এসব উটকো ঝামেলার জন্য আমাদের হানিমুনে যাওয়াটা মিস হলে ভালো হবে না বলে দিচ্ছি। আমি শেষবারের মতো তোর ভালোর জন্য বলছি, আজ নয় কাল লোকে বলবেই তুই অসতী। কারণ এই বিয়েটা কোনো মতেই তুই প্রমাণ করতে পারবি না। আমি বিদেশ থেকে ফিরে না আসা পর্যন্ত তোর ভবিষ্যৎটা আরেকবার যাচাই করে দেখিস। এভাবেই আমাকে পুরুষের ছদ্মবেশ নিতে হবে, নইলে আমি বিপদে পড়ে যাব। যাবে? কই যাবেন স্যার? এই আশেপাশে থাকার মতো কোনো ভালো হোটেল আছে? আছে আছে, 3 স্টার হোটেল। উঠেন। সুপার হোটেল, হোটেল লাইলি মজনু। উঠেন। চলো। স্যার, ডিনার রেডি স্যার। ঠিক আছে, যাও। আর কিছু লাগবে স্যার? না। স্যার, একটা কিছু নেন না স্যার। কিছু কি? সবই তো আছে। আমি করছিল এই আপনার শরীর টুল টিপে টিপে দেওয়ার জন্য কাকু পাঠাবো। ও, মেসেজ? জি স্যার, জি জি। মানে দরকার নেই। দুবার রেট করি, তা বন্ধ হয় না। এখন দেখছি ডেলিগেট করতে হবে। পুলিশ! ছি ছি ছি, দেখলে তো ভদ্রলোক মনে হয়, আর একা পেঞ্জুকারি ফুর্তি করছেন। না না স্যার, ওনার কোনো দোষ নেই। উনি জেন্টলম্যান, ওনাকে ছেড়ে দিন। অন্যায় আমরা করেছি, আমাদের সাজা দিন। ভূতুর মুখের রাম নাম, আপনি আসুন।
থানার আন্ডারে নিশ্চয়ই তাকে পাওয়া যাবে। তোমারে মারতে আসছে, পরে আসতে বল, আমি এখন ঘুমাচ্ছি। তোকে ঘুম পাড়িয়ে বসের পোস্টারে থুতু মারছিলি কেন? ওই গমচরের চামচা তোরা। সেদিন তোর পোস্টারে থুতু মেরেছিলাম, আজ তোর মুখে গোবর মারলাম। তার বাচ্চা আরে এখানে কি মেনটেন্যান্স হচ্ছে? যে করেই হোক এই বস্তিতে আমাকে থাকতেই হবে। না না, আমি কোনো একা মেয়ে মেশে ঘর ভাড়া দিব না। আপনি আমাকে ভাড়া দিন, আমি কথা দিচ্ছি ইজ্জতের সঙ্গেই থাকবো। যুবতী মাইয়া স্বামী ছাড়া ইজ্জতের সঙ্গে কেমনে থাকবা? স্বামী কই? বুঝছি, তোমার যদি চরিত্র ভালো হইব তাহলে তো স্বামীর লগে লই আইতা। যাও তোমার আমি ঘর ভাড়া দিব না, 2 নম্বরই। আগো ভিতরে যাও, নষ্ট হয়ে যাবে আবার। লাইক এ ডায়মন্ড ইন দ্য স্কাই। আমাকে চিনতে পারছেন টিচার? আমি আপনার ছাত্রী মিনা। হ্যাঁ হ্যাঁ মিনা, কত বড় হয়ে গেছো, মাশাআল্লাহ, দেখতেও কত সুন্দর হয়েছো। কিন্তু তুমি হঠাৎ বাড়ি গাড়ি সবকিছু থেকেও ঘর ভাড়া নিতে চাইছো? হ্যাঁ টিচার, আমার একটা মাথা গুঁজার ঠাঁই দরকার। বলো কি? এসো আমার সাথে, এসো এসো এসো। আপনি এখানেই থাকেন? হ্যাঁ, একটা স্কুলের শিক্ষকতা করি, আর একটা গার্মেন্টস এর সাথে কন্ট্রাক্ট আছে। বাচ্চাদের কাপড় সেলাই করে সেখানে সাপ্লাই দিই। এবার তোমার কথা বলো, কেন ঘর ভাড়া নিতে চাইছো? না না, নিজের এই অপমানের কথা আমি কাউকে বলতে পারবো না। তাজদিনকে ধরতে হলে আমাকে এখানেই আশ্রয় নিতে হবে। কি হলো, কথা বলছো না যে? না মানে, ছোটবেলা মাকে হারিয়েছি। আমার বাবা এই বয়সে আবার বিয়ে করেছেন। সমাজে কাউকে মুখ দেখাবার উপায় নেই, তাই ঠিক করেছি আমি আর ওখানে থাকবো না। আমাকে আপনি
থাকতে দেবেন টিচার? সারা জীবন প্রাচুর্যের মধ্যে থেকে এই বস্তির ঘরে তোমার মন টিকবে? সুখ প্রাচুর্যে নয়, সুখ থাকে মানুষের মনে। আমার মন বলছে আমার সুখের ঠিকানা এখানেই। আপনার এখানে যা আছে তা অন্য কোথাও নেই। মাথা গুজার জন্য একটা ঠাই কোথাও না কোথাও পেয়ে যাব, কিন্তু মায়ের আদর কোথায় পাবো? দেবেন না থাকতে টিচার? কিন্তু কিন্তু কি টিচার? না মানে এই বস্তিতে একটা বাজে ছেলে আছে, ভেরি ডেঞ্জারাস। যতদিন জেলখানায় থাকে আমরা ভালো থাকি, জেলখানা থেকে বেরোলেই আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। ওর যন্ত্রণায় কেউ শান্তিতে থাকতে পারে না, আউট অফ কন্ট্রোল। ওর ভয়ে নিজের মেয়েকে হোস্টেলে রেখে লেখাপড়া শেখাচ্ছি। তোমাকে রাখলে যদি কোনো অ্যাক্সিডেন্ট, আমাকে নিয়ে ভাববেন না। আপনার মেয়ে কি পড়ছে? ডাক্তারি। নিশ্চয়ই ওই মাতালটা মদ খেয়ে কাউকে মারধর করছে। শুয়ে পড়ো। বাচ্চা রেখে পড়ে তাইলে তোর হাড্ডি মাংস আলাদা করে ফেলবো। আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দাও। তুই এত বড় অন্যায় করে বলে মাপ চাস? মাফ করে দাও। মাপ যখন চাই বেচারি, এর লেগে মাপ চাচ্ছ? ছাইয়া দাও। চুপ শালা, দালালি করলে একেবারে জানে মেরে ফেলবো। তোর কাছে যখন তোর পেটের সন্তানের কোনো দাম নেই, তখন ওর মরে যাওয়াই ভালো। আমি ওকে শেষ করে ফেলবো। ভাই তোমার, আমার সন্তানকে মেরো না। পাপ আমি করেছি, শাস্তি তুমি আমাকে দাও। ওঠ, তাহলে বল সবার কাছে কেন বাচ্চা রেখে পালাচ্ছিলি? এই সন্তান আমার পাপের ফল। আমাকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে এক অমানুষ আমার সাথে ভালোবাসার অভিনয় করে আমার সর্বনাশ করে পালিয়ে গেছে। তাই সমাজের ভয়ে এই বাচ্চা ফেলতে এসে আমি ধরা পড়ে গেছি। খারাপ যদি তুই আমার হাতে ধরা না পড়তে, এই বাচ্চার জীবনটা নষ্ট হয়ে যেত। বড় হয়েছে আমারই মতো। এটা মাপ চাইছে, ওকে মাফ করে দাও। খবরদার, দয়া দেখাবি না। একদিন এই শিশুর মতো আমার মাও আমাকে রাস্তায় ফেলে দিয়েছিল। তখন তোরা কোথায় ছিলি? কেন দয়া করিসনি? ডাস্টবিনের ময়লায় চিৎকার করে কাঁদতে কাঁদতে আমি যখন আমার মায়ের কোল খুঁজেছি, তখন তুই কোথায় ছিলি? আরে তোরা কি করে বুঝবি? রাস্তায় পড়ে থাকা এই ফুলের মতো জীবন কত দুঃখ, কষ্ট, যন্ত্রণা সহ্য করে বড় হয়। এই এতিমদের জন্য না থাকে আপন, না থাকে পথ। আরে খোদার এই দুনিয়ায় আদর সোহাগ না পেলেও পেয়েছিলাম শুধু ক্ষুধা, ক্ষুধা আর ক্ষুধা। এক মুঠো বাসি ভাতের জন্য মানুষের দুয়ারে দুয়ারে চিৎকার করেছি। মা গো, বাবা গো, আর 7 দিন ধরে কিছু খাই নাই। এতিমরা একটু দয়া করো গো মা, একটু দয়া করো। কেউ আমার কথা শোনেনি। সবাই আমাকে লাথি মেরে কুকুর বেড়ালের মতো তাড়িয়ে দিয়েছে। আমি সবকিছু সহ্য করেছি, শুধু পারিনি পেটের ক্ষুধা সহ্য করতে। এই পেট আমাকে অন্ধকারে টেনে নিয়ে যায়। তারপর আমি পাই জেলখানার রুটি, গায়ের কাপড় আর মহাজনদের কাছ থেকে আদায় করা চাঁদার টাকা। এই দুনিয়া বড় খারাপ। আরে এই দুনিয়ায় যা কিছু পেলাম খারাপ হওয়ার পরেই পেলাম। অপরাধ কার? আমার। তাজেন ভাই,
আমনে সিন্ডি আইছে রে ভাই, সিন্ডি আইছে তো ভাই, আমনে সিন্ডি। শালা ফার্স্ট ক্লাস ঘুমটা ভেঙে দিলে। আমনে সিন্ডিটা নেন আর সাইকেলটি দেন। আবার যেতে জ্বালিয়ে যা, আল্লাহরে দিছে। চাঁদে গীতাতে ওস্তাদ। बाबा चिट्ठी में फूल, फूल में चिट्ठी, अरे जरूर कोई बात लिखा है मिठी मिठी। পয়রফলা পি না, বেঙ্গলিতে পড়বো না, ইংরেজিতে পড়তে হবে। হোয়াট ইজ দিস? দিস ইজ এ কাঁচামরিচ। হোয়াট ডগ ক্যাট রাইস জিগজ্যাগ ইনটু দ্য পিল। ম্যাকগাইভার গোয়িং, নাইট রাইডার কামিং। তার যে ইংলিশে মারতেছ, ডেঞ্জারাস। সারা জীবন কাটালাম সাহেবদের বাচ্চাদের মতো ইংলিশ মিডিয়ামে, বেঙ্গলি জানবো কি করে? তুই শালা বাঙালি। এই 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 কদিন কি যেন একটা স্কুলে লেখাপড়া করলি? নাইট স্কুলে। হ্যাঁ, পড় দেখি। আমি নেই বলে কি ঘরটাকে একটু গুছিয়ে রাখতে পারো না? এখন থেকে শিখতে চেষ্টা করো। আজ আমি গুছিয়ে দিয়ে গেলাম। শালা আর কি লিখেছে বর্ত? আর তো কিছু লেখে নাই, লেখা আছে জানালা। জানালা আমার মানুষের নাম হয় নাকি? হয় ওস্তাদ, তোমার নাম যদি টার্জেন হয়, জানালা অন্য কারো নাম হইব না কেন? কিন্তু ওস্তাদ, জানালাটা কে? ওস্তাদ, জিনপুরি না তো? তোর জিনপুরের কাঁচা পড়ি শালা। শোন, ঘরটা আমার তোর নিজের হাতে ঠিকঠাক করে রাখ। আচ্ছা ওস্তাদ। যে করেই হোক এই চামচাটাকে হাত করতেই হবে। মালসার ট্যাক্স দে। গভর্নমেন্টের স্যার, ট্যাক্স দেবো কেন? ট্যাক্স দে। কলা খা, ট্যাক্স দে। এটা তো মিউনিসিপ্যালিটির গাড়ি, আর এর জন্য তো দিবি। কলা খা। ট্যাক্স দে। আমি ফকির মানুষ বাবা, আমার কাছে টাকা পয়সা কিছুই নেই। এইবার দে। বাবা কলা খা। তোমার একটা চিঠি আছে। আমার চিঠি? হ্যাঁ। আমাকে আবার কে চিঠি লিখবে? আমার তো কেউ নেই। তুই লিখিস নি তো? খাইয়া কাম নাই, আমি লিখবো কেন? তোমার কোন আত্মীয় স্বজনে লিখছে? আত্মীয় স্বজন? তাহলে নিশ্চয় শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন। সবসময় যাওয়া আসা আছে তো। কত চোর ডাকাত লুচ্চা বদমাশের সাথে একটু দেখা হয়, নিশ্চয়ই তারা কেউ লিখেছে। বল। ওস্তাদ, কয়দিন যাবৎ গুড়া মাছ খাই না তো, তাই চোখে একটু কম দেখি। চোখে কম দেখিস না লেখাপড়া ভুলে গেছিস? মূর্খ কোথাকার। ডাক কাউকে। আচ্ছা, কি কারেটা কি কবি তো অশিক্ষিত, শিক্ষিত পাত্র কে না? এই যে আপা, আসেন আসেন আসেন। ভালো কেন ডেকেছো? না মানে এই চিঠিটা একটু পড়তে হইব। প্রিয় টার্জেন, কেমন আছো? হ্যাঁ, ভালো আছে। আমি জানি তুমি ভালো আছো। থামলেন কেন? পড়েন। সেই রাতের পর সত্যি তুমি আমাকে ভুলে গেছো। মানে? মানে পরে বুঝে না, আপনি পড়েন। আমি কিন্তু তোমাকে ভুলিনি। কি করে ভুলি বলো? আমার যে সবকিছু তোমার কাছে। আমার কাছে? হ্যাঁ,
আমাকে জিরো করে নিজে হিরো সেজে বসে আছো? তা আমি হতে দেব না। ইতি জানালা। হ্যাঁ? শালার জানালা, আমার সাথে আর কি মানে? কে এই জানালা? এই, তুই নিশ্চয় জানিস। বল কোথায় পেলে এই চিঠি? পিয়ন দিতে। পিয়নকে বলবি আমার চিঠির দরকার নেই। এরপর যদি চিঠি ফিটি পাই, শালা পিয়নের 12টা বাজিয়ে ছাড়বো। আচ্ছা ঘুমব, ঘুমটা দিয়ে যে চিঠি পড়লো আমার টিচারের ঘরের দিকে গেল, মেয়েটাকে তো আগে দেখিনি। লক্ষার অবস্থা। মেয়ে তো টিচারের আত্মীয়, গ্রাম থেকে আইছে। আত্মীয় না টিচারের মেয়ে? না ওস্তাদ, আত্মীয়। মেয়ে তো তোমার ভয়ে হোস্টেলে থাকে, ডাক্তারি পড়ে। আমি পাশ করেছি। আমি জানতাম তুই পাশ করবি। আল্লাহ আমাদের দিকে মুখ তুলে চেয়েছেন। কি? ও মাসুম, আমার সাথে পড়ে। ছেলেদের মধ্যে অনেক ভালো রেজাল্ট করেছে। খুব ভালো। আসসালামু আলাইকুম। আমার মা বাবা নেই, তাই রেখার সঙ্গে মায়ের দোয়ার ভাগ বসাতে এসেছি। সন্তান মনে করে আমাকে দোয়া করবেন না মা? মা যখন ডেকেছো, মন প্রাণ দিয়ে দোয়া করি আল্লাহ তোমাকে আরো বড় করুক। এসো বাবা, ঘরে এসো। আয়। ও মিনা আমার ছাত্রী, আর ও মাসুম রেখার সাথে পড়ে। ওরা দুজনেই ডাক্তারি পাশ করেছে। তোমরা বসো, আমি তোমাদের জন্য মিষ্টি নিয়ে আসছি। কংগ্রেচুলেশন। কিন্তু ভাই, তোমার জায়গা তো আমি দখল করে নিয়েছি। ঘরে ঢুকিয়ে আমি বুঝতে পেরেছি। তাছাড়া মা চিঠিতে আপনার কথা পড়তে পড়তে আমার মুখস্থ হয়ে গেছে। আপনি বসুন, আমি চা করে নিয়ে আসছি। বসো ভাই। মিনা আপা, তুমি এখানে? হ্যাঁ ভাই, ছোট্ট একটা সংসার সাজাবার আশায় এই বস্তিতে পড়ে আছি। তোমার কথাটা ঠিক আমি বুঝতে পারলাম না। সেই রাতে যে আমার জীবনটাকে অন্য পথে নিয়ে গেছে, সে এখানেই থাকে। কিন্তু এ কথা এখানকার কেউ জানে না ভাই। এ কথা জানাজানি হলে আমার শেষ আশাটুকু শেষ হয়ে যাবে। ঠিক আছে, কেউ জানবে না। যাকে ডাক্তার যখন হয়েছো, এবার বিয়ে করে ঘরে বউ নিয়ে এসো। হ্যাঁ আপা, আমিও তাই ভাবছি। পছন্দের মেয়েও আছে, কিন্তু বিয়ের প্রস্তাব দেবে কে? ভাইয়া তো বিদেশে চলে গেছে। ভাইয়া যখন নেই, বোন তো আছে। পছন্দের মেয়েটি কি? এই ঘরে আছে। এই ঘরেই আছে? কে ঘরে আছে? আমার ভাইয়ের পছন্দ করা মেয়ে। মতামত জানাও তো, মাকে বলি। আয়, এগুলো এখানে রাখ, আর এই প্যাকেটটা মহল্লার সবাইকে দিয়ে দিবি। যা রেখা, মাসুম আর মিনাকে মিষ্টি দে। আচ্ছা মা, মিষ্টি খাওয়ার উপলক্ষ শুধু একটা না, আরো একটা আছে। বুঝলাম না তো। এদিকে এসো। সবই তো বুঝলাম, কিন্তু আর কিন্তু না মা। ওদের সঙ্গে আমার আলাপ হয়েছে, ওরা দুজন দুজনকে চায়। মাসুম, মাকে সালাম করো। বেঁচে থাকো বাবা, তোমরা সুখী হও। ওই, তোর হাতে কি? সাবাতে হালুয়া রুটি। আমার ক্ষুধা লেগেছে, আমাকে দে। এগুলো মা ধরে শুনলি। রাত তোমার মতো লোকে পাপ করুন নাকি? গেলে উত্তর দিব তো তোমার দিব। আরে ওস্তাদ, তুমি এইখানে? তোমার ঘরে দেখাইলাম আলো ঝলমল করতেছে। সত্যি কইতাছি, নিজের চোখেই দেখাইলাম। দেখছ
ওস্তাদ সত্যি কইছি না? ওস্তাদ এখন ভিতরে দেখছো ওস্তাদ হালুয়া রুটি। কে দিল? তুমি এলাকার মুরব্বী, হয়তো কে দিছে। খিদে আছে, খেয়ে নেই। হ্যাঁ খাও ওস্তাদ। নেপথ, প্রিয়, মোমবাতির জন্য খরচ হয়েছে 100 টাকা, হালুয়া রুটি ফ্রি, টাকাটাও মাফ করে দিতে পারি যদি এই সবে বরাতের রাতে একটু ভালোবাসা দাও। ইতি জানালা। শালা, এই চিঠির পেছনে তোর হাত রয়েছে। কার সাথে হাত মিলিয়ে আমার সাথে মির্জাফরি করছিস? এই মন পালিয়ে ফেলবো তোকে। ওই যে তিতারের বাড়ি। আরে শালি, তুই ঘুমটা জানে আমার পেছনে লেগেছিস? তোর মতলব কে? এভাবে আমার পেছনে লাগার কারণ কি? আমার চিঠি পড়ে কারণটা বুঝতে পারোনি? পারি, খুব ভালো করে বুঝতে পারি। এসব প্রেম ভালোবাসার কোনো মূল্য আমার কাছে নেই। আমি সব পছন্দ করি না। তোর চিঠি, ফুল, খাবার কোনোদিন আমাকে দিবি না। আর যদি কখনো আমাকে জ্বালাস, তাহলে তোর রান আমি টেনে ছিঁড়ে ফেলবো। শোন, টাকা খরচ করলে মেয়ে মানুষ পাওয়া যায়, তোর পিছনে কেন ছুটবো? সে রাতের শিক্ষা যদি তোর মনে না থাকে, তাহলে এই শিক্ষা তুই আমার কাছ থেকে পাবি। আর টিচার, টিচার, খুনি কিন্তু তোকে বোঝাবে, তা না হলে ঘরে আমি আগুন লাগিয়ে দেবো। আমার ভাবতেও অবাক লাগছে, ওইরকম একটা বদমাস ছেলেকে তুমি চিঠি লিখতে পারো। তোমার মতো বড় ঘরের শিক্ষিতা মেয়ের এমন আগুন নিয়ে খেলা সাজে না। কি আছে ওই ছেলের কাছে? ও তো তোমার নখেও যোগ্য না। আর ওই গুন্ডাটার কথা শুনে মনে হলো আগে থেকেই তোমাকে চেনে। নিশ্চয়ই তুমি আমার কাছে কিছু লুকোচ্ছ। আমাকে তুমি সব কথা খুলে বলনি না? আমি সব কিছু খুলে বলতে পারবো না টিচার, শুধু এটুকু জেনে রাখুন, এই মানুষটা কত বড় মানুষ তা জানার জন্য আমি এখানে পড়ে আছি। ওকে যা ইচ্ছে বলতে দিন, যত ইচ্ছে জুলুম করতে দিন, একদিন আমার কাছে ওকে আসতেই হবে। এই বিশ্বাস আর কতদিন নিজেকে নিয়ে লুকোচুরি খেলবে মিনাপা? তুমি ওকে চেনো? হ্যাঁ মা, মিনাপাকে আমি আগের থেকেই চিনি। সেদিন আপনাকে আমি সব খুলে বলতাম, কিন্তু মিনাপার মুখের দিকে চেয়ে আমি কিছু বলতে পারিনি। আজ মিনাপার মুখের দিকে চেয়ে আমি আর চুপ থাকতে পারবো না। রেখা, তুমি মাকে সব খুলে বলো। এসো মা। আমাকে ক্ষমা করো আপা, বোনের অপমান কোন ভাই সহ্য করতে পারে না। আজ সবকিছু একটা ফয়সালা হতেই হবে। তুমি মনের মধ্যে এত বড় একটা ঘটনা লুকিয়ে রেখেছো, তা আমাকে আগে বলনি কেন মিনা? আপনার কাছে সত্য গোপন করার জন্য আমাকে ক্ষমা করে দিন টিচার। না না। আচ্ছা মিনাপা, যে মানুষটি বিয়ের নামে প্রতারণা করলো, আপনার এত বড় সর্বনাশ করলো, তাকে নিয়ে সংসার করার কথা কি করে ভাবছেন? হ্যাঁ বোন, আমি চাইলে আত্মহত্যা করতে পারতাম, ওকে পুলিশে দিতে পারতাম, কিন্তু কেন করবো এসব? আমি যা কিছু হারিয়েছি তার সঙ্গে রয়েছে ধর্মের বন্ধন, আর এই বন্ধনের দাবিতে ওর কাছ হতে স্ত্রীর মর্যাদা আদায় করবো আমি। তোমার এই দাবি তার জন্য মতো অসন্তোষ মেনে নিবে? আর নিল তোমার বাবার ধন সম্পদ আভিজাত্য, তা মেনে নিতে পারবে না। এই ব্যাপারগুলো একবার চিন্তা করে দেখেছো আপা? যে বাবা তার মেয়ের বয়সে একটি মেয়েকে বিয়ে করে ঘরে আনতে পারে, আমার এত বড় দুঃসময় আমার পাশে না থেকে বউকে নিয়ে হানিমুনে যেতে পারে, সে বাবার সম্মান বাঁচানোর চাইতে ওই গুন্ডার সংসার করা অনেক ভালো। আমি এখানে এসে আপনাদের ঝামেলা জড়িয়ে ফেলেছি টিচার। আমার জন্য যথেষ্ট করেছেন, শুধু একটু বার
একটিবার আমাকে শেষ চেষ্টা করার সুযোগ দিন। যদি সফল না হই, এই পড়া জীবনটাকে নিয়ে অনেক অনেক দূরে চলে যাব, আর কোনো দিন কাউকে জ্বালাতে আসবো না। ও কথা বলতেনি মা, সত্যিকারের ভালোবাসা কোন দিন বিফলে যায় না। এই ঘর তোমার, এই ঘর ছেড়ে তুমি সেদিনই যাবে যেদিন তুমি তোমার স্বামীর ঘরে যাবে। ওস্তাদ, এটা বাঁশি না ব্যাম্বো? বাজাইবার আর পিটাইবার দুই কাজেই ব্যবহার করো, তাই না? হ্যাঁ। কোন লন্ডন থেকে ভাড়া আনলে? আরে ভালো না, ভালো না, একেবারে নগদ পয়সা দিয়া কিনে আসছি। হ্যাঁ। ওস্তাদ, এত সুন্দর গোলাপ। এই, আচ্ছা কম্বল, এই মেয়েটাকে পিছাড়াই কি করে রে? এই শালি তো পুলিশের মতো আমার পেছনে লেগেছে। হ্যাঁ ওস্তাদ, তোমার প্রেমে দেওয়ানা। প্রথম দিকে ভালোই মনে করছিলাম, এখন দেখি তোমার চেয়েও শিয়ানা। ওস্তাদ, তুমি এক কাজ করো, তাবিজ তোমার দিয়া এটারে পিছ ছাড়াও, নইলে তোমারে ফাঁসাইয়া দিব। তাবিজ? তাবিজে কাজ হয়? বলো কি ওস্তাদ, দেশের নামি দামি লোকেরা তাবিজ তোমারের জোরে চলতেছে। এইখানে একটা কামেল ফকির আছে, তোমার একটা তাবিজ লইয়া দিই। চলো তো, তাড়াতাড়ি করো না। বাবা প্লিজ, ওনার একটা প্রবলেম। আমি জানি বালক, তোদের কি মুশকিল। তুমি জানো? তুমি নাই বেয়াদব বালক, আপনি আর গুলি রাগ করবে। ওকে ভাঙ করে দাও। আর পাল্লা দিন গাছের প্রতি বাবার সব ভাঙে যাবে না। আমি সব জানি, পরিষ্কার দেখতে পাচ্ছি। হক মাওলা, একটি মেয়েকে তুই জোর করে বিয়ে করেছিস, সেই মেয়েটি এখন তোর কাছে স্ত্রীর মর্যাদা চায়, কিন্তু তুই তাকে তোর জীবন থেকে সরিয়ে দিতে চাস। এই তো। হ্যাঁ বাবা, আপনি যখন সব জানেন তখন নিশ্চয়ই আমার বাবা মার খবরও রাখেন। আপনি পায়ে পড়ি বাবা, বলুন আমার মা কোথায়? একটি বার মা বাবাকে আমার কাছে এনে দিন। ছেলেবেলা থেকে যে যন্ত্রণার আগুন বুকে নিয়ে বড় হয়েছি, আমার মাকে এনে দিয়ে সেই যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দিন বাবা, আমাকে মুক্তি দিন। আমাকে তোমার কাছে আসার সুযোগ দাও, আমাকে তোমার ঘরে তুলে নাও। আমি সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে তোমার কষ্ট ভুলিয়ে দেব। আরে শালি, তুই তোর গুরুর পুষ্টি সর্বনাশ। আমি যদি সব ওস্তাদ, মাফ করে দেওয়া যায় না? মা, কি চাই? দেখ, তুই আমার ব্যাপারে বেশি নাক গলাচ্ছিস। কোন সাহসে তুই আমার পেছনে লেগেছিস? তোকে ভালোভাবে বলছি, ভালো হয়ে যা। এসব রংবাজি এখানে চলবে না। আমিও তোমাকে বলে দিচ্ছি,
তোমার রংবাজি আমিও কেয়ার করি না। তুই আমার সাথে টক্কর দিচ্ছিস? আরে আরে তুই তো বিশ্ব বেহায়া। একবারের শিক্ষায় তো লাজ হয়নি, হ্যাঁ? তোকে আরেকবার শাস্তা করতে হবে। আসতে বলো, তুমি আমার সঙ্গে যা করেছো পাবলিক জানলে কি একটা মাটিতে পড়বে না। দেখি তোর পাবলিক কি করে। পাবলিক শোনো, একটা মজার ঘটনা শোনাই। এই মেয়ে এক ধনীর দুলারি, টিচারের কেউ না। এই এলাকায় এসেছে আমার সঙ্গে টক্কর দিতে, কারণ ওর বাসর ঘরে আমি ওর সাথে টক্কর দিয়েছিলাম। আর ওই বাসর ঘরে যাওয়ার পেছনে একটা লম্বা হিস্টোরি আছে। টাইম শর্টে শর্টকাট বলতে গেলে বিয়ের কলমাটর জামাইকে পড়তে দেয়নি, আমি পড়েছিলাম। ধোকা, পুরো ধোকা। এখন বলো, এত বড় অন্যায় করার পরও তোমরা কেউ আমার বিচার করবে? শালে, দেখলে তোর পাবলিক আমার বিচার করবে না। আমি করব। আপনারা সবাই ওর কথা শুনলেন, নিজের মুখে সব স্বীকার করলো। এখন যদি আমি ওর কাছে স্ত্রীর মর্যাদা চাই, তাহলে কি আমার অন্যায় হবে? না না না, এই অন্যায় সহ্য করুন যাইব না। কর্ম যখন করছে ধর্ম অনুযায়ী এই মাইয়া তার জিনের বউ। শালা, দুর্বলের উপর জুলুম করা কোনো বাহাদুরি কাজ নয়। তুমি তো আমার সর্বনাশ করে নিশ্চিন্ত, কিন্তু শুনে রাখো, তোমার সন্তান আমার পেটে। আজ তোমাকে বলতেই হবে, তোমার সন্তান আমি জন্ম দিলে তার পরিচয় কি হবে। লোকে যখন জিজ্ঞেস করবে কে ওর বাবা, তখন আমি কার কথা বলবো? জানি তোমার মতো অমানুষের কাছে কোনোদিন বিচার পাবো না, পাবো না স্ত্রীর মর্যাদা। তবে শুনে রাখো, তোমার সন্তানের জীবন তোমারই মতো হবে, কারণ আমি আমার ইজ্জত বাঁচানোর জন্য এই সন্তানকে আমি রাস্তায় ফেলে দিয়ে এতিম করে দেব। দেখো মিনা, গরিব হলেও দুটো ডাল ভাত খেয়ে ইজ্জতের সঙ্গে বেঁচে আছি। এসব নোংরামি আমি পছন্দ করি না। তুমি যাও এখান থেকে। আমি কোথায় যাব? কার কাছে যাব? কেন, সামনেই তো তোমার স্বামীর ঘর। স্বামীর ঘরে আশ্রয় না পেলে আমার কি দায় পড়েছে তোমাকে আশ্রয় দেবার? তোমরা এই এলাকার সবাই এখানে আছো, তোমরা কি আর বিচার করবে না? এই অসহায় মেয়েটির জন্য কারো মনে কি এতটুকু দয়া মায়া নেই? কেন থাকবে না? আমরা কি মানুষ না? তোমার এই শুনো, ওই মহিলা সহ্য করলো, আল্লাহ সহ্য করবো না। তোমার এই বিচার না করলে আমি সহ্য করি না। এমন কোনো মাইয়া যে তোমার স্বামী বলে স্বীকার করছে, এইটাই তোমার সব পুরুষের পণ্য। দেখো ওস্তাদ, তুমি মানুষের বিচার করো, আর আজ এইসব আম পাবলিক তোমার বিচার করতেছে। তুমি তারে বউ কইরা ঘরে তুইলা হগলতের মুখে জুতো হয়ে দাও। চুপ, কোথায় জায়গা দেবো? শালার এটা কোনো ঘর হলো? আর বড় লোকের কুত্ততে চেয়ে ভালো ঘরে থাকে। আরে ওস্তাদ, গরিব গো ঘর এইরকমই হয়। আগে তারে বউ কইরা ঘরে তোলো, তারপর দেখা যাইব। ডাকি ওস্তাদ। ঘরে নেবে কেন? ঘরে নিলে তো ভাত কাপড় দিতে হবে। গুন্ডামি করতে পারো, বউর মুখে একবেলা ভাত দেবার মুরুদ নেই। একবেলা কেন, ওর মতো মেয়েকে আমি দিনে 10 বেলা খাওয়াতে পারি। ওস্তাদ, রাগে ফুস ফুস না কইরা ডাকো না। শালি আমাকে ফাঁসিয়ে দিয়েছে, তুই ডাক। পাবলিক, সুখবর আছে, তোমরা সবাই চুপ করো, ভাবি আপনি আসেন।
ভাবি আইতাছে, তুমি কই চললা? রাস্তার ছেলে রাস্তায়। হ্যাঁ? কি আমার এলাকায়? নাকি তুই ভুল দেখেছিস? সত্যি কইতেছি বস, নিজের চোখে দেখাইলাম বসে এর মদের আড্ডায় খুব টানতেছে। এসেছে জিন্দা, যাবে মুর্দা। সারা তোর এখানে কারেন্ট নেই, বাইরে গিয়ে খাবো। বাবা আজুলি, তুমি এখানে পড়ে আছো? একদিন তুমি ছাড়া এ পেট না খেয়ে থাকতো, আর আজ তোমার জায়গা হবে না। তুমি আমার পকেটে এসো, আমি তোমাকে ফুটপাতে পড়ে থাকতে দিব না। আমি তোমাকে মারতে চেয়েছিলাম, আর তুমি আমাকে বাঁচালে। আরে জান দেওয়া নেওয়ার মালিক তো আল্লাহ, তুই মারার কে? কথাটা মনে রাখিস। আমার আর মনে রাখার সময় নেই। জান নেওয়ার খেলা বহুত খেলেছি। জোয়ান বয়সে আমার অন্যায় কাজের প্রতিবাদ করেছিল তোমার বাবা রহমান মিয়া। আমি তোমার বাবা মাকে ট্রাকে চাপা দিয়ে মেরেছিলাম। কি বললি? আরেকবার বল, আরেকবার বল। আমার বাবা, আমার মা, তোমার বাবা মাকে ট্রাকে চাপা দিয়ে মেরেছিলাম, আর তোমাকে ডাস্টবিনে ফেলে দিয়েছিলাম। শোনো, এই দুনিয়ার মানুষ শোনো, আমি ব্যবহারিস না। আমারও বাবা ছিল, মা ছিল, আমিও বাবা মায়ের সন্তান। শোনো মানুষ, শোনো। এই যে ভাই, শোনো, আমাকে একটু হাসপাতালে পৌঁছে তো, আমি বসতে চাই। থামবে না, শোনো, শোনো। এই যে ভাই, আমাকে একটু হাসপাতালে পৌঁছে দেবেন? ও তুমি তুমি আমার একদিন মারছিলা, তোমার মতো গুন্ডা বদমাস না এমনিই মরে। এই যে ভাই, আমি বাঁচতে চাই, আমাকে একটু হাসপাতালে পৌঁছে দেবেন? আইছিল গেছে গা। বুলবুল, তুই এদিকে দেখ, আমি ওদিকে দেখছি। আমার মনে হয় উনি এখন আউট অফ ডেঞ্জার। রেখা, ওখানে থাকো তো। আপা, তোমার সাথে আমার কথা আছে। চিন্তা করো না আপা, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে।
আপনারা এখন বাসা যান, হাসপাতালে এত লোক থাকা ঠিক হবে না। আমি থাকি ভাই। চলুন আম্মা, আপনাকে নামিয়ে দিই। চলো আসিমা। এই 7 দিন ধরে খাওয়া নেই, দাও নেই, শরীরে কি অবস্থা হয়েছে দেখেছো? প্লিজ আপা, যাও হাত মুখ দিয়ে একটু ফ্রেশ হয়ে নাও। এই যাত্রা মিনাপার জন্য বেঁচে গেলেন, ওনার সেবা যত্ন না পেলে কি হতো জানি না। ওই যে দেখছো পাশের বেড়ের লোকটা, তোমারই মতো একজন রংবাজ। টাকা পেলে এমন কোনো নোংরা কাজ নেই যা সে করতো না। দিনরাত মদ জুয়া মেয়ে মানুষ নিয়ে পড়ে থাকতো। ওর এই জঘন্য স্বভাবের জন্য আত্মীয় স্বজন এমনকি ওর স্ত্রী ওকে ছেড়ে চলে গেছে। এই শেষ সময়ের পাশে কেউ নেই। কে বা কারা ছুরি মেরে ফেলে গেছে, আমরা আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু কোনো উন্নতি দেখছি না। দুনিয়াতে যে যা করবে সে তেমনি ফল ভোগ করবে। এখন তোমার শরীরে শক্তি আছে, যা খুশি তাই করছো, কিন্তু যেদিন শক্তি থাকবে না সেদিন কি করবে? মাসুম, নিজের চোখে তো সব দেখলে। তোমার জীবনে এমন পরিণতি আসার আগে তুমি নিজেকে শোধরাও। এখনো সময় আছে, সাবধান হও। মানুষ অমানুষের তফাৎ বুঝতে শেখো। অসৎ পথে আর যেও না। 10 জন সাধারণ মানুষের মতো বাঁচতে শেখো। আপা, কালী দুলাভাইকে নিয়ে যেতে পারবে। মাসুম কি বললো শুনলে? কালে তুমি বাড়ি যেতে পারবে।
মিষ্টি মধু গানের সুরে দাও না ভরে আমি ঘর পেয়েছি রে, আমি ঘর পেয়েছি রে, আমি বউ চেয়েছি রে, আমি বউ পেয়েছি রে, এতদিন মনে প্রাণে আমি সুখ পেয়েছি রে, আমি বউ পেয়েছি রে। এই পড়ার জায়গা ছিল না? আমার বুকে শুয়েছিস? তোমার বুকে ঠাই পাওয়ার জন্যে মূর্খ। কি সুন্দর স্বপ্নটা আমার ভেঙে দিল। তোমাকে নিয়ে যেতে এসেছি, চলো আমাদের সঙ্গে। এই ভাঙা ঘরে তোমাকে মানায় না। বস পাঠিয়েছে, এই নাও 5,000 টাকা। তোর টাকা তোর কাছেই রাখ, আর বাঁচতে চাইলে এখান থেকে চলে যা। ওই মাগি তোর বিয়ে করা বউ নাকি? ঘরে বসে না রেখে ব্যবসায় খাটাও। হাজার হাজার টাকা কামাতে পারবে। আরে ধ্যাত, নিশ্চয়ই ওই শালারা কোনো বেয়াদবি করেছে, তা না হলে তার জন্য আমার লোকের গায়ে হাত দিতেই পারে না। নারাজ ভাই, আমরা কোনো বেয়াদবি করি নাই, আসলে একাই মেয়েটাকে ভোগ করতে চায়। আপনার কথা বলতেই আমাদের উপর হামলা। এর একটা বিহিত আপনাকে করতেই হবে। আরে ঠিক আছে ঠিক আছে, পরে দেখা যাবে। মাথা গরম করে কোনো কিছু করা ঠিক হবে না। ঘটনার সত্য মিথ্যা যাচাই করে নেই, তারপরের বিচার হবে। এই যে সাহেব, বউকে রেখে একা একা খাচ্ছেন, এটা কিন্তু ঠিক না। ক্ষুধা লাগলে দুনিয়াতে কে কাকে জিজ্ঞেস করে? দেখা মাত্র একটা? যতটা খুশি নিয়ে খা। ঘুরে বসো। আরে বসো তো। আরে কেন? আহ, বসবে তো? বল। যা বলার জলদি বল, আমি এইভাবে বেশিক্ষণ বসে থাকতে পারি না। এই, আচ্ছা তোমার আসল নামটা কি? টার্জান। এটা কোনো নাম হলো? নিশ্চয়ই অন্য কোনো নাম আছে। আর কোনো নাম নেই, আর থাকলে আমি জানি না। নামটা কে দিল? আমি নিজেই। টার্জান একা একা জঙ্গলে বড় হয়েছে, আর আমি ফুটপাতে, তাই এই নাম আমি নিজেই রেখেছি। কিন্তু নামটার মধ্যে জঙ্গলি জঙ্গলি ভাব আছে। আমি তোমাকে একটা নতুন নাম দেব। শুনেছি মা বাবা সন্তানের নাম রাখে, আর আমার বউ আমার নাম রাখবে। ভালো, রাখ। তবে হ্যাঁ, নামটা কোনো নাম করা লোকের সাথে মিলিয়ে রাখবে। হ্যাঁ, কি নাম রাখা যায়? কি নাম রাখা যায়? নেপোলিয়ন একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন। আর 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 হ্যাঁ, নেপোলিয়ন খুব ভালো নাম, খুব ভালো জিনিস। পয়সা থাকলে আমি ওই ব্যান্ডের মাল খেতাম। এখনো খুঁজলে 2-1টা নেপোলিয়নের বোতল পাওয়া যাবে। একজন বিখ্যাত ব্যক্তিকে তুমি মদের সাথে তুলনা করলে?
হ্যাঁ? এমন ঠাট্টা ভালো নয়। দাও, তোমাকে আমি অন্য নাম দিচ্ছি। সাগর। সাগর? হ্যাঁ, তোমার মনটা সাগরের মতো বড়, তাই আজ থেকে তুমি সাগর আর আমি মিনা সাগর। কেন? স্ত্রীর নামের শেষে স্বামীর নাম থাকে। তাই জানতাম না। লেখাপড়া না করলে কি করে জানবে? আজ থেকে তোমার জন্য একটা নতুন বই এনেছি। আরে আমার কি এখন পড়ার বয়স আছে? আমার ছেলে পড়বে। হ্যাঁ। হাত তোল। কেন? তখন বলছে তুই তো বলেছিল তোর পেটে আমার সন্তান আছে, কিন্তু তোর পেটও চলে না কেন? মিথ্যে বলেছিলাম। কেন? তোমাকে মানুষ করার জন্যে, স্বামী হিসেবে পাবার জন্যে। হ্যাঁ, কিন্তু আমি সন্তান চাই। না থাকলে দেবো কোত্থেকে? শেভ করো না কেন? উফ, লাগে তো। কাল সকালে কেটে ফেলবো। মাকুন্দা। ডিও ডু মানে করা, জিও গু মানে যাওয়া। ডিও ডু মানে করা, জিও গু মানে কি যাওয়া। শিখালাম আর কি পড়ছো? কেন? জিওতে গো। ডিওতে ডু হলে জিওতে গো হবে কেন? জিওতে গু হবে, ডু গু। যা পড়িয়েছি তাই পড়ো, উল্টা পাল্টা পড়লে ভালো হবে না কিন্তু। জিওতে নাকি গো। গুড মর্নিং ওস্তাদ। ওস্তাদ আমার একদম ভালো মানুষ হয়ে গেছে। অবশ্য না ওই উপায় নাই, আমার মায়েরে দেখছি আমার বাপের ঝাড়ু দিয়া পিঠে সোজা করতে। তোমারেও কি ওস্তাদ? এর কি মারো? বোর সামনে প্রেস্টিজ ডাউন করো? শালা বোর চোখ খুলে দিচ্ছে। ঘর ঘর বলছে লাথি মারবা, মারো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ইয়ে মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। কি ব্যাপার মিনাপা? দুলা ভাই যে বড় হয়ে আমাদের সালাম করলো। নতুন নতুন আদব কাজে শিখতে যান। কেমন আছো তোমরা? ভালো আপা। মা, আমরা এসেছি একটা বিশেষ খবর দিতে। আমাদের দুজনেরই ট্রান্সফার হয়ে গেছে রাঙামাটি হাসপাতালে। রাঙামাটি? এত দূর? হ্যাঁ মা, ইচ্ছা করে ট্রান্সফারটা নিয়েছি। শহরে তো ডাক্তারের অভাব নেই, গ্রামের মানুষ ঠিক মতো চিকিৎসা পায় না। খুশি হলাম বাবা তোমার কথা শুনে। কবে যাচ্ছ? কালই, সঙ্গে আপনাকেও নিয়ে যাচ্ছে। না না, আমি যাব না। কেন যাবেন না টিচার? মেয়েকে এত কষ্ট করে মানুষ করেছেন, তার সংসারের সুখটা নিজের চোখে দেখবেন না? না মিনা, চোখে না দেখলেও আমি বুঝতে পারি আমার দুই মেয়েই সুখে আছে। অসম্ভব। আমার মেয়ে বস্তিতে ওই লম্পটের সাথে ঘর করছে। জি স্যার, তার জন্য এই বিয়ের উদ্দেশ্য আপনার এই বিশাল সম্পত্তি না, এ আমি কিছুতেই হতে দেব না। এই যে সাহেব, আপনি কি বাইরে যাচ্ছেন? হ্যাঁ, কেন? না মানে তোমার জন্যে আনলাম। তোমার গলার চেনটা একেবারে হালকা পাতলা, এটা ভারী আছে। ফিগার অনুযায়ী তোমাকে মানাবে ভালো। গুন্ডাদের মতো গলায় চেন, হাতে চুড়ি, এসব আমার সংসারে চলবে না। খোলো এসব, নাহলে এটা পরিয়ে দেবো। খোলো। কি হলো? ব্রেক ডান্স করছো কেন? না মানে ওই হাত। হাত আমার সময় বুঝেই চলে। এখন তোমার শার্টে গিট খুলবো। দেখো তো কত সুন্দর দেখাচ্ছে তোমাকে। কি একটা বুতু দিবি? কি দিব? বুতু। মিনা, মামুনি, তুমি
তোমার বাবা এসেছে। বাবা এসো, বাবা এসো। এই নোংরা গেঞ্জি বস্তিতে যেখানে আমার গাড়ি ঢুকতে পারো না, সেখানে আমি কোথায় যাব? আমার বাড়িতে, আমার ঘরে। বাড়ি, ঘর, এসব আমার বাড়ি? এসব ময়লা ভাঙা চোরা দুর্গন্ধ ভরা ঝোপড়া, যার পাশে দাঁড়ালে শ্বাস বন্ধ হয়ে আসে, এসব আমার বাড়ি? মাথা নিচু করা ছাড়া যেসব ঘরে ঢোকা দেয় না, সেই ঘরে ওইসব তোমার কিটারা থাকতে পারে, আমার মেয়ে থাকতে পারে না। আমি তো ভাবতেও পারিনি, খুঁজতে খুঁজতে এমন নর্দমার পাশে এসে আমার মেয়েকে খুঁজে পাবো। চল ঘরে ফিরে চল। আমার ঘর তো এখন এখানেই বাবা। না, সস্তা আবেগের বসে তুমি ভুল করলেও আমি সে ভুল মেনে নিতে পারি না। চল। না, চলো আমার সঙ্গে। হাত ছাড়ো বাবা, হাত ছাড়ো, আমি যাবো না। এভাবে নিয়ে যাচ্ছেন কেন? বাপের বাড়ি তো যাবেই, আমি ওকে নিয়ে যাব। ও তো আমারই বউ, এখন তো আপনি আমাদের সব। ওর বাবা মানে তো আমারও বাবা। কার গায়ে তুমি হাত তুলেছো জানো? জানি, একটা গুন্ডা, বদমাইশ, লোফার, চিটের গায়ে। না, ও আমার স্বামী। বিয়ের পর মেয়েদের জীবনে স্বামীর চেয়ে বড় আর কেউ নেই। মিনা, আমি তোর বাবা। বাবা? কিসের বাবা? আমার বিপদের দিনে আমাকে একা ফেলে আমার বয়সে একটি মেয়েকে বিয়ে করে বিদেশে চলে গিয়েছিলে। তুমি তো সেই বাবা যে মেয়ের সুখের কথা একবার ভাবনি। ভাবনি মেয়েটি কলঙ্ক অপবাদ মাথায় নিয়ে কোথায় কিভাবে আছে। আর আমি একা, আমি দিনের পর দিন পথে পথে মহল্লায় মহল্লায় বস্তিতে বস্তিতে ঘুরে আমার স্বামীকে খুঁজে বের করেছি। জীবন প্রাণ করে সেই স্বামীর কাছে স্ত্রীর দাবি প্রতিষ্ঠিত করেছি। আর ঠিক তখনই তুমি এসেছো আমার ঘর ভাবতে। হ্যাঁ, এসেছি, কারণ এই ঘরকে আমি ঘর মনে করি না। তুমি মনে না করলেও আমার এই ঘরই আমার বেহেশত। তোমার ধন দৌলত ঐশ্বর্যের ঘরে জীবনের অনেকগুলো দিন কাটিয়ে একটি কথাই আমি বুঝতে পেরেছি বাবা। তোমার লাল সিরামিক ইটের প্রাসাদে ভালো করে তাকালে হয়তো এদের মতো শত শত গরিবের রক্তের দাগ দেখা যাবে, কিন্তু আমার ঘরে কোনো দাগ নেই। কারণ আমার ঘর ভালোবাসার ঘর। তোমার গৌরব টাকার, আমার গৌরব ভালোবাসার। টাকা হাত বদল হয় বাবা, কিন্তু ভালোবাসার হাত বদল হয় না। তোমার ঐশ্বর্যের অহংকার নিয়ে তুমি তুমি এখান থেকে চলে যাও বাবা। যাচ্ছি, তবে জেনে রাখিস, আজ থেকে তোকে আমি ত্যায্য করলাম। আমি তাই জানলাম তোমার মেয়ে হিসাবে আমি মরে গেছি। আমি মরে গেছি, আমি মরে গেছি, আমি মরে গেছি। সাহেব, ওকে এত বড় শাস্তি দেবেন না। বাবার পরিচয় থেকে ওকে বঞ্চিত করবেন না। অন্যায় আমি করেছি, আমাকে যা খুশি শাস্তি দিন, কিন্তু ওকে কষ্ট দেবেন না। আমি তো জানি তোদের মতো লোকের উদ্দেশ্য কি, কিন্তু আমার সম্পত্তির দিকে যাতে হাত বাড়াতে না পারিস তাই ওকে ত্যায্য করলাম। এখনো কোথাও চাকরি করবে, মেহনত করে টাকা আনবে, আর তুই ঘরে বসে বসে তাই দিয়ে জীবন কাটাবি। তাছাড়া তোর মতো অশিক্ষিত রাস্তার মানুষ আর কি বা করতে পারে? চাকরি করবে তুই ঘরে বসে বসে খাবি, ও চাকরি করবে তুই ঘরে বসে বসে খাবি, ও চাকরি করবে তুই ঘরে বসে বসে খাবি, ও চাকরি করবে তুই ঘরে বসে বসে খাবি। না না, তা হবে না। টাকা আমি উপার্জন করবই, যেভাবেই হোক টাকা আমাকে উপার্জন করতেই হবে।